স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ থেকে শেষ হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা গণপরিবহন চলবে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ 30 মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারছে, তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল। এছাড়া যাত্রীবাহী নৌযান ও ট্রেনও আগের মতো বন্ধ ছিল। তবে ঈদের আগে লকডাউনের মধ্যে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়েছে, খোলা হয়েছে ব্যাংকও। এছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলো খোলা রয়েছে। ঘূর্ণিঝড় যশ আগামী বুধবার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এর মধ্যে সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নিতে শনিবার বিকেলে জরুরি বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ভারতের উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেটি ছুটে আসবে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলীয় এলাকায়। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 26 তারিখ নাগাদ এটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বিশেষ করে খুলনা কোস্টে বরাবর পৌঁছাতে পারে। এটা যে বডি মুভমেন্ট একটু বেশি থাকার সম্ভাবনা আছে অন্যান্য বারের তুলনায়, কারণ শর্ট পিরিয়ডের ভিতরে এটা কোস্টের কাছাকাছি চলে আসবে, যে কারণে বডি মুভমেন্ট একটু বেশি থাকবে তুলনামূলক। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নিতে বিকেলে জরুরি বৈঠকে বসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক। চারটা বাহিনীকে আপনারা যেভাবে এখন মেসেজ দিয়ে দেবেন আজকে, যে এই সংকটে তারা যেন মানুষজনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজে তারা যেন নিয়োজিত থাকে। উপকূলীয় জেলাগুলোর প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 100% লোককে শেল্টারের ভিতরে রাখতে হবে এবং ঝড় চলে যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন শেল্টারে না পাবে, তাহলে আমরা ডেথ টোল 0 করতে পারবো। এবং এবার আমরা টার্গেট রাখবো ডেথ টোল 0। পূর্বাভাসে বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও চলমান তাপদাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? তুলি, আমি রয়েছি ঢাকা আগারগাঁয়ে যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অধিদপ্তর। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে যে আবহাওয়াবিদ বজলুর রশিদ তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের যে ব্রিফিং করেছেন এবং তিনি যে ঘূর্ণিঝড়ের কথা বলছে, অর্থাৎ যে বঙ্গোপসাগরে যেই আপনার ঝড়টি তৈরি হচ্ছে এটি বর্তমানে বলেছে যে এটি আগামীকালকে এটি আজকে বিকেল নাগাদ এটি নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকালকে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটি ঘূর্ণিঝড়ে যদি রূপ নেয় তাহলে এর তীব্রতা খুবই বেশি হবে এবং একই সাথে এটি তারা বলছে যে ঘূর্ণিঝড় যে আমপান, সেই আমপানের যে প্রভাব ছিল সেই প্রভাবটির মতোই কিন্তু এর প্রভাব থাকতে পারে। এবং একই সাথে কিন্তু এর যে তাপমাত্রার কথা আপনি জানতে চেয়েছেন, ওনারা জানিয়েছে আবহাওয়া অফিস থেকে, সেটি হলো যে আগামীকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং একই সাথে ঘূর্ণিঝড়ের হওয়ার পরবর্তীতে ধীরে ধীরে বর্তমানে যেই তাপদাহ চলছে এটি কমে আসবে। এবং একই সাথে এই আবহাওয়া অফিস থেকে তারা যতটুকু বলেছে সেটি হলো যে বর্তমানের যেই নদী বন্দরগুলো রয়েছে সেই নদী বন্দরগুলোতে যে বিভিন্ন নৌযানগুলো রয়েছে তারা যেন আজ বিকেলের মধ্যে তারা যেন তাদের নির্ধারিত গন্তব্যে তারা চলে আসে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব।
এদিকে সাগরে লঘুচাপের কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা হিসেবে সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঘূর্ণিঝড় যশ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ তুলি আপনাকে। একটু আগে আমাদের সহকর্মী তালুকদার বিপ্লবও জানিয়েছেন, তেমনিভাবে যদি আমি আপনাকে জানাই, আমার পাশে আছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আছেন, তিনি আমাদেরকে একটু আগে যেমনটা জানিয়েছেন এখনও ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। তিনি বলছেন লঘুচাপের মধ্যেই আছে, কিন্তু কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কিন্তু এখন গতিপথটা আসলে ঘূর্ণিঝড়ের লঘুচাপের গতিপথটা কোন দিকে, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখন এটি মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। আমরা আশঙ্কা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকাল সকালের মধ্যে এটা নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরবর্তীতে এটা একই এলাকায় থেকে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ২৬ তারিখ নাগাদ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। আমরা এটা এখনও অবজারভেশনে রয়েছি। পরবর্তীতে এর আপডেট থাকলে আমাদের কাছ থেকে জেনে নেবেন। যে কোনো মোবাইল থেকে 1090 নম্বরে ফোন করে আপনারা এই আপডেট জানতে পারেন। ধন্যবাদ। তীব্র তাপদাহ কিন্তু সারা দেশে কিন্তু দেখা যাচ্ছে, কেন এটা কি ঘূর্ণিঝড়ের প্রভাব কিনা? সাধারণত মে মাস বাংলাদেশে সবচেয়ে উষ্ণতম মাস। এটা মৌসুমি বায়ু আসার আগ পর্যন্ত বাংলাদেশে গরমকালের যে তীব্রতা, তাপের তীব্রতা, এটা আমরা মে মাসে পাই। এই মাসে দুটো তাপপ্রবাহ চলে গেছে, যেটা বর্তমান রয়েছে এটা ঘূর্ণিঝড়। জয়, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, কি অবস্থা যশোরের? এমন তাপদাহ আর কতদিন থাকবে কিছু জানতে পেরেছেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। গতকালকে তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনও একই তাপমাত্রা বিরাজ করছে, অর্থাৎ যে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। ফলে এই যশোর অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে এবং এত পরিমাণে যে তাপদাহ, সে তাপদাহ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পাশাপাশি যে রাস্তার পাশে যে বিভিন্ন দোকান রয়েছে, সেই দোকানে পানীয় খাওয়ার জন্য মানুষ আসছে। তো আমি স্থানীয়দের সাথে একটু কথা বলবো। কি অবস্থা, কি সমস্যা হচ্ছে আপনাদের এই যে অতিরিক্ত গরম পড়ছে? আমাদের যশোরে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কাজকাম করতে পারতেছি না, চলাফেরা করতে পারতেছি না, অস্বস্তিতে ভুগতেছি বর্তমানে। আজ ৩-৪ দিন ধরে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের কোনো কিছুই ভালো লাগতেছে না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই ৩-৪ দিন যে তাপমাত্রা বিরাজ করছে তাতে মানুষ অতিষ্ঠ রয়েছে। আমি আবহাওয়া অধিদপ্তরের যে যশোরের অঞ্চল রয়েছে সেখানে সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই অবস্থা। রিপন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম এবং যশোর থেকে তীব্র দাবদাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে যে কোনো দুর্যোগে সব সময় জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি ১৭৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন সরকার প্রধান। জাতির পিতা শাহাদাত বরণ করবার পর থেকে যারা ক্ষমতা এসেছে তারা কিন্তু এদেশের মানুষকে নিয়ে ভাবেনি। কারণ ৭০-এর ওই ঘূর্ণিঝড়ের অবস্থাটা দেখে স্বাধীনতার পরপরই কিভাবে এই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, তখনকার দিনে যেমন রেড ক্রিসেন্ট, অর্থাৎ তখন সেভাবে রেড ক্রস ছিল, পরবর্তী রেড ক্রিসেন্ট হয়, রেড ক্রিসেন্টের সহায়তায় তিনি সেই সময় ভলান্টিয়ার নিয়োগ দেওয়া, প্রথম চুটি ওই সময় ৪৫,০০০ ভলান্টিয়ার নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং করানো, আগাম সিগন্যাল দেওয়া। কারণ তখনকার যুগে কিন্তু মোবাইল ফোনও ছিল না, কমিউনিটি রেডিও ছিল না, স্যাটেলাইটও ছিল না, কিছুই ছিল না। ওই ভলান্টিয়াররা মুখে চোঙা ফুঁকে ফুঁকে, সাইকেলে করে, পায়ে হেঁটে মানুষকে সতর্ক করত। কাজে সেই সময় কিন্তু সেই ব্যবস্থাটা জাতিপিতাই করেছিলেন।
এবং কীভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, তাৎক্ষণিক কী করতে হবে, সব কিছু কিন্তু তখনই তিনি প্রস্তুত করে দিয়ে যান। আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি। ভিসার মেয়াদ যখন একেবারে শেষ পর্যায়ে তখন সৌদি গিয়ে ব্যক্তিগত খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ঘোষণায় চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসীরা। তাদের অভিযোগ, অর্থনৈতিক দুরবস্থা তো রয়েছে, তার সাথে সময় মতো হোটেল বুকিং দিতে না পারলে বাতিল করা হচ্ছে টিকিট। আজও বিমানবন্দরে ভিড় করছেন সৌদি প্রবাসীরা। বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আজও সৌদি প্রবাসীরা বিমানবন্দরে ভিড় করছেন, কি অভিযোগ তাদের? তার আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ তুলি আপনাকে। আসলে অভিযোগের শেষ নেই, কারণ এতটাই অগোছালো একটা প্রক্রিয়া বাংলাদেশের সব সেক্টরে, বলবো না, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে যে ধরনের জটিলতা, সেটি উপেক্ষা করার মতো সক্ষমতা কিন্তু সব প্রবাসীর নেই। কারণ একটি উপেক্ষা করতে হলে নিজস্ব অনেক ধরনের তথ্য সংগ্রহ করার ক্যাপাসিটি বা যে সক্ষমতা থাকতে হবে। তো এই মানুষগুলো যারা শ্রমিক ভিসায় কাজ করেন, তারা আসলে ওই ধরনের উচ্চশিক্ষিত না, যার ফলে তারা অনেকেই জানেন না যে কখন কোন ঘটনা ঘটছে। আপনি জানেন যে করোনাকালীন সময়ে কিন্তু নানান ধরনের তথ্য বা নানান ধরনের সিদ্ধান্ত এক এক সময় আসছে, যার ফলে এই যে সৌদি আরবের হঠাৎ করে একটি সিদ্ধান্ত যে যারা বাংলাদেশ থেকে যারা যাবেন করোনাকালীন, তাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজস্ব খরচে বিভিন্ন হোটেলে, এবং সেই হোটেলও সৌদি সরকার নির্ধারিত করে দিয়েছে যে হোটেলগুলো এক একটা 3 স্টার বা 4 স্টার বা 5 স্টার মানের হোটেল। তো এই ধরনের যারা একজন শ্রমিক ভিসায় যারা কাজ করেন, তারা কিন্তু আসলে এই ধরনের হোটেলে ওঠার মতো ক্যাপাসিটি বা অর্থনৈতিক সক্ষমতা তাদের নেই, যার ফলে তারা নানান ধরনের অর্থ কষ্টে ভুগছেন এবং তারা অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদের একটু সহযোগিতা করা হয় তাহলে তারা কিছুটা স্বস্তি। হাবিব, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সম্পর্ক আমাদের সঙ্গে বিএনপির সঙ্গে কোনো নাই, শুধু না, আমরা ইসরায়েল বিরোধী অবস্থান আমাদের ভেরি স্ট্রেইট এবং ক্লিয়ার কাট বলছি। আমরা বরাবরই ছিলাম, আমরা এখনো আছি। ব্যক্তিগতভাবে কেউ তার ব্যবসা বাণিজ্য কোনো ব্যাপারে কিছু করতে আসে, দায় দায়িত্ব তো বিএনপি নেবে না। বিএনপি খুব স্পষ্টভাবে বলতে চায় যে বিএনপি ইসরায়েলের এই যে মানবতা বিরোধী বর্বরচিত যে হামলা এবং আজকে মধ্যপ্রাচ্যে যে অশান্তি সৃষ্টি করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে যে আপনার ধ্বংস করে ফেলা, এর মূল হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলকে অবশ্যই তাকে আপনার আন্তর্জাতিক বিশ্বের উচিত তাকে সম্পূর্ণভাবে বন্ধ করা এবং ফিলিস্তিনের যে স্বাধিকারের যে অধিকার, স্বাধীন রাষ্ট্রের যে অধিকার, তাকে নিশ্চিত করা। এই শর্তটা আমি ঠিক জানি না এখনো, কি কি শর্ত। গুলশান বিএনপি কার্যালয় থেকে ব্রিফ করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে টিকাদান কর্মসূচি অনেকটা এগিয়ে নিয়েছে। তবে গরিবদের হাতে সময় মতো পৌঁছাচ্ছে না ভ্যাকসিন। টিকার বৈশ্বিক জোটের হিসাবে সম্ভাব্য উৎপাদনের অর্ধেকের বেশি ধনী দেশ তাদের নাগরিকদের জন্য কিনে নিয়েছে। এমনকি উন্নয়নশীল দেশের টিকা তৈরি করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ধনী দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, টিকা সরবরাহ বিশ্বজুড়ে একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম প্রধান কারণ দেশগুলোর মধ্যে বৈষম্য। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিশ্ব টিকা রাজনীতি প্রমাণ করলো টাকা নেই তো টিকা নেই। উন্নত দেশগুলোর কোটি কোটি মানুষ টিকা পেয়ে গেছেন, মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বেহাল দশা। অনেক দেশে করোনার সংক্রমণ বেড়েছে, প্রয়োজনীয় টিকা পাচ্ছে না যেসব দেশ। ফলে স্বল্প উন্নত ও উন্নয়নশীল বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীও টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাভাবিক সময় টিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস ভারত। এখন দেশটি নিজেই মানবিক সংকটে পড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন করোনার টিকা কিংবা টিকার কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো ধনী ও উন্নত দেশগুলোই বাড়তি টিকা বিক্রি করছে।
কিন্তু এসব প্রতিষ্ঠান কর্পোরেট আয় লভ্যাংশ গরিবদের সঙ্গে ভাগ করে নিতে খুব একটা আগ্রহী নয়। 2021 সালের জানুয়ারি থেকে মার্চ মাসেই $350 কোটি টিকা বিক্রি করেছে মার্কিন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। টিকার জাতীয়তাবাদ ও কর্পোরেট লভ্যাংশ ভাগ করে না নেওয়ার প্রবণতার পাশাপাশি করোনার টিকার ক্ষেত্রে মেধাস্বত্ব বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যেসব দেশ গরিব দেশগুলোকে সাহায্যের কথা বলছেন সেসব দেশই টিকার মেধাস্বত্ব দিতে নারাজ। এই মেধাস্বত্ব পেলে যেসব দেশের সক্ষমতা ছিল তারা নিজেরাই করোনার টিকা উৎপাদন করতে পারত, তবে তাতেও বাধা উৎপাদনকারীদের। মুখ থুবড়ে পড়েছে কোভ্যাক্স উদ্যোগ। এদিকে গরিব দেশগুলো করোনার টিকার তীব্র সংকটে ভুগছে। অনেক মানুষ সময় মতো টিকার দ্বিতীয় ডোজ পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অন্যদিকে অনেক ধনী দেশের হাতে টিকার ভান্ডার, সময় মতো ব্যবহার না হলে মজুত করা টিকার মেয়াদ পেরিয়ে যেতে পারে। করোনাকালে এমন পরিস্থিতি উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যকার বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যা আগামী দিনগুলোই আরো প্রকট হয়ে দেখা দিতে পারে। মাসুদ রানা, নিউজ 24। করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টটি ভাইরাসের অন্যান্য ধরনগুলো থেকে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এক গবেষণায় দেখা গেছে এই ধরনটির বিরুদ্ধে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা কার্যকর। ভ্যাকসিনের 2টি ডোজ টিকা গ্রহণের ভারতীয় করোনা ভাইরাসের ধরনটিকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে, যদিও এই দুটি ভ্যাকসিন 33% কার্যকর বলে গবেষণায় বলা হয়, যা ক্যান্ট ভেরিয়েন্টের বিরুদ্ধে 50% পর্যন্ত কার্যকর। এদিকে গেল এক সপ্তাহের তুলনায় 24 ঘন্টায় ভারতের সংক্রমণ কিছুটা কমেছে। আক্রান্ত 2,43,000 এবং মৃত্যু হয়েছে 3,788 জনের। এই নিয়ে গোটা বিশ্বে মোট প্রাণহানি হয়েছে 34,68,000, যা মোট সংক্রমণ ছাড়িয়েছে 16,70,00,000। রাজধানীর পল্লবীতে শাহিনুদ্দিন হত্যা মামলার 6 নম্বর আসামি মনির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হলো। এর আগে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়। পুলিশ জানায় শনিবার রাতে পল্লবীর শাগুফতা হাউজিংয়ের উত্তর পাশে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে, যাতে নিহত হন মনির। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। শাহিনুদ্দিন হত্যার ভাইরাল ভিডিওতে দেখা যায় মনির চাপাতি দিয়ে শাহিনুদ্দিনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। জমিনে বিরোধের জেরে 16 মে পল্লবীর বুড়ির টেকের বাসিন্দা শাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। সময়ের সাথে পাল্টেছে অপরাধের ধরনও। কখনো রাতের আধারে ডাকাতি, কখনো বা যাত্রী পরিবহনের নামে সর্বস্ব লুট করে নিচ্ছে অপরাধী চক্র। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। গেল 8 মে ভাড়াটিয়া বেশে নৃশংসভাবে খুন করে লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র। এই ঘটনায় জড়িত এক দম্পতি সহ 4 জনকে গ্রেফতার করে সিআইডি। নাইম আলজিকুর প্রতিবেদন। হারুনুর রশিদ রংপুরি মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের হেদায়েতের বয়ান দেন। চলতি বছরের জানুয়ারিতে স্ত্রী সুলতানা খাতুনকে নিয়ে বাসা ভাড়া নেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঝাউচর এলাকায়। দরিদ্র হয় ঘুমানোর তোষক, বালিশ, হাড়ি পাতিল সবই খাতির করে দেন বাড়ির মালিক হাজি আজিমুদ্দিন। বস্টস করে ওয়াসমাবিল করে টাইমে ওয়াশ করার পর দিকে ধরে একটু বস্ট বেশি খুনি পরে এইভাবে বাড়া দিচ্ছি। হ্যাঁ কোনো আছে অনেক থাকতে দুই এক মাস ধরে থাকে। আমি হ্যাঁ বোর দিচ্ছি একটা মধ্যে কইয়ে বইলা জারুটা রুচে আর কি। বয়ান শুনতে প্রায়ই হারুনের রুমে যাতায়াত করতেন আজিমুদ্দিন, আর এই সুযোগ কাজে লাগান হারুনুর রশিদ। চলতি মাসের 8 তারিখ আজিমুদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে ও তার স্ত্রীর মুখে স্কচ টেপ ও কাপড় বেঁধে হত্যা করে লুট করে ঘরের সব মূল্যবান জিনিস। এরপর ফোন করে হত্যার ঘটনাও নিহতের মেয়েকে জানান খুনি হারুন। আমি বই দিয়েছি, বই দেখে দুবার দেখছি বেশি 5 মিনিট হবে, 5-7 মিনিট। 6টা আবার সিগারেট পরে আমি তো যেতে পারি। 2:26 ফোন গেছে, কইতেছে খালা নানারে তো আমাদের রুমে অজ্ঞান করে থুয়েছি, আর নানিরে বাইন দিয়া আমরা ওইখানে সব যা আছে আমরা হাতি করে নিয়ে যাইতেছি। স্ত্রীকে হারিয়ে শোকে পাথর 75 বছর বয়সী আজিমুদ্দিন। জীবন থাকতে স্ত্রীর খুনিদের বিচার দেখে যেতে চান তিনি। আমরা যত ডুবরে আমার পরিবারের বিচার হয় আর ওতে চাই। এদিকে ঘটনার 3 দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে পুলিশ। তারা বলছে এই চক্রের মূল হোতা সুমন ও শিপন 4 বছর ধরে এভাবেই ডাকাতি করে আসছিল, আর এখন পর্যন্ত এই চক্রটি রাজধানী ও এর আশপাশের এলাকায় লুট করেছে কোটি টাকারও বেশি।
যাকে টার্গেট করবে সেই টার্গেটের ডিমান্ড অনুযায়ী টার্গেটের সাথে ফিট করে এমন লোককে নিয়ে আসবে। এখানে যেহেতু বাড়িওয়ালা হজ করা হাজি, সেজন্য কিন্তু দেখেন ধর্মপ্রচারককে নিয়ে আসছে। ঘনবসতি পূর্ণ হয় রাজধানীর আশপাশের এলাকাগুলোকেই বেছে নেয় অপরাধীরা। এখন বড় বড় শহরগুলোতে সব জায়গায় আমাদের কিন্তু ভাড়াটে তথ্য ফর্ম আছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সারা দেশে ভাঙা ও ত্রুটিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে বছরে 7,500 কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েছেন পণ্যবাহী ও গণপরিবহন মালিকরা। এক শ্রেণীর অসাধু চক্র সড়ক নির্মাণের সময় মানহীন বিটুমিন ও নিম্নমানের উপাদান ব্যবহার করায় সারা বছর গাড়ির যন্ত্রাংশ কিনতে গিয়ে এই বিপুল অঙ্কের ক্ষতি হচ্ছে তাদের। পরিবহন মালিকরা বলছেন, সড়ক নির্মাণের কাঁচামাল ব্যবহারে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো না হলে মালিকদের লোকসান আরও বাড়বে। আর বিশেষজ্ঞরা মনে করেন, ত্রুটিপূর্ণ সড়কের কারণে কেবল পরিবহন মালিকরাই নয়, সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দেশে প্রতি বছর 10% হারে বাড়ছে পরিবহন চাহিদা, সেই সাথে বাড়ছে পরিবহনের সংখ্যাও। বর্তমানে ব্যক্তিগত ও 3 হুইলার চালিত যানবাহন বাদেই 4 লাখের বেশি গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন চলছে দেশের সড়ক ও মহাসড়কে। তবে এসব পরিবহনের যন্ত্রাংশ কিনতেই বছরে 7,500 কোটি টাকার বেশি খরচ হচ্ছে পরিবহন মালিকদের। গাড়ির যন্ত্রাংশ কিনতে এত বিপুল টাকা ব্যয়ের জন্য মালিকরা দেশের ভাঙা ও ত্রুটিপূর্ণ সড়কগুলোকেই দায়ী করছেন। পরিবহন মালিকদের দাবি, ভাঙা সড়কের কারণে 2 থেকে 3 মাস না যেতেই গাড়ির টায়ার, টিউব ও স্প্রিং সহ নানা যন্ত্রপাতি পরিবর্তন করতে হচ্ছে। ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। বিটুমিন বাংলাদেশে এখন যেগুলা চালু আছে অনেক নিম্নমানের, এ দিয়ে রাস্তা করলে রাস্তা 6 মাসও টিকে না, এবং এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হই আমরা। যে পার্স চলার কথা ছিল 2 বছর, সেটা 6 মাস চালাইতে পারি না। যে রাস্তা অতিক্রম করতে সময়ের প্রয়োজন হইতো আপনার 2 ঘন্টা, ওইটার মধ্যে সময় লাগতেছে 4 থেকে 5 ঘন্টা। এবার এই যে 1000 টাকা করে ড্যামেজ হয় প্রতি গাড়িতে, তাইলে আপনার 6.5 কোটি থেকে 7 কোটি টাকা ক্ষতি হয়। এদিকে পরিবহন চালকরা বলছেন, ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রতি সপ্তাহেই যানবাহন মেরামত করাতে হচ্ছে, আর গাড়ির ক্ষতির কারণে মালিকদের জরিমানার মুখে পড়তে হচ্ছে তাদের। যাত্রীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। ভালো গাড়ি নিয়ে অফিস থেকে বাইরে আমার রাস্তা প্রচুর জ্যাম, আর ভাঙ্গার ভিতরে আমি গাড়িটা ফালাইছি, হঠাৎ করে গাড়িটা আমার বন্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনে ক্ষতি হয়, চাক্কা জায়গা, একটা চাক্কা লিক হয়ে গেলে 300 টাকা যাবে। এখন 2 দিন পর রাস্তা ঠিক করে, রাস্তা আটকা রাখে, জাম লাগিয়ে দেয়। অন্যদিকে নিম্নমানের বিটুমিন ও বালি ব্যবহারের কারণে অধিকাংশ সড়ক কিছুদিন পরপরই নতুন করে মেরামত ও নির্মাণ করতে হচ্ছে। এসব সড়কে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়িগুলো। এতে সরকার যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে গাড়ির মালিক ও সাধারণ মানুষ। সড়ক যখন ভাঙাচোরা থাকে, ডেফিনেটলি দেখা যাচ্ছে যে গাড়ির ঝাঁকির কারণে অনেক ক্ষতি হয়। গাড়ির বডি, সাসপেনশন সিস্টেম, গাড়ির ব্রেকিং সিস্টেম, টায়ার ক্ষতিগ্রস্ত হয়। ফলে এগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হয়, অনেক সময় আমাদের মালিকরা চেঞ্জ করে না। এর ফলে দেখা যায় দুর্ঘটনা যেমন ঘটার সম্ভাবনা থাকে, প্রাণহানির ঘটনার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই অংশটুকুকে যদি দ্রুত মেরামত না করা হয়, পুরো রাস্তাটাই কিন্তু দেখা যায় একসময় ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তথ্য বলছে, দুর্বল ও খারাপ সড়কের কারণেই যানবাহনগুলো সব থেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতে পরিবহন মালিকরা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি দুর্ঘটনায় বছরে প্রাণহানি ঘটছে প্রায় 25,000 মানুষের। আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ করা এবং সড়ক নির্মাণে তদারকি বাড়ালে এই সমস্যা কমবে বলে মত বিশেষজ্ঞদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকিউল্লার আদালত এই আদেশ দেন। 5,000 টাকা জামানত ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়। জামিন শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালতে জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তা মেনে নিলে রোজিনা ইসলামের জামিন দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেছেন, আসামিপক্ষ রোজিনা ইসলামের জামিন চাইলে আদালতকে তারা বলেন, যদি তিনি পাসপোর্ট জমা দেন তবে জামিনে কোনো আপত্তি নেই। পরে রোজিনার পক্ষের আইনজীবীরা বিষয়টি মেনে নিলে আদালত তার জামিন দেন। জামিন আদেশের আগে আদালত পর্যবেক্ষণে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। কোর্ট ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে নয়, পরিপূরক হয়ে কাজ করে। যদি এই আসামি
তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 5,000 টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। কারাবন্দী কিংবা বিভিন্ন মামলার শিকার মানুষের বিচারের ক্ষেত্র আদালত হলেও দীর্ঘ লকডাউনে এর বেশিরভাগই বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে 50-এর অধিক বেঞ্চ থাকলেও বর্তমানে মাত্র 9টি ভার্চুয়াল কোর্ট খোলা রয়েছে। আর সারা দেশে নিম্ন আদালতেও গুটি কয়েক ভার্চুয়াল কোর্ট খোলা থাকলেও ধীর গতির ইন্টারনেট আর অদক্ষতার কারণে এর সুফল পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এতে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি আর্থিক অনটনে পড়েছেন কয়েক লাখ আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। স্বাভাবিকভাবে বন্দি জীবন কিংবা অপরাধের গ্লানি নিয়ে জীবনযাত্রা কোনো মানুষেরই কাম্য নয়। তার উপর যদি বন্ধ থাকে মানুষের বিচার পাওয়ার ক্ষেত্র, তাহলে সে কষ্টের অন্ত থাকে না। দীর্ঘ লকডাউনে 1 বছরেরও বেশি সময় দেশের সব আদালত বন্ধ থাকায় এমনই ভোগান্তিতে বিচার প্রার্থী ও কয়েক লাখ আইনজীবী। সাম্প্রতিক তথ্য বলছে, সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা 35,69,000, যার মধ্যে আপিল বিভাগে 20,442 ও হাইকোর্ট বিভাগে 5,16,652টি, আর অধস্তন আদালতে 30,32,652টি মামলা বিচারাধীন। এমন পরিস্থিতিতে করোনা অতিমারিতে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সকল আদালত। তবে সীমিত পরিসরে বিশেষ আদালত ও ভার্চুয়াল কোর্ট খোলা থাকলেও এর সুফল পাচ্ছেন না বেশিরভাগ বিচারপ্রার্থী। তাই শিগগিরই নিম্ন আদালত ও উচ্চ আদালত খুলে দেওয়ার দাবি সিনিয়র আইনজীবীদের। সুপ্রিম কোর্টে 35টি ভার্চুয়াল কোর্ট, 18টি রেগুলার কোর্ট এবং নিম্ন আদালত পুরোপুরি অ্যাকচুয়াল কোর্ট চালু করা হবে, কারণ নিম্ন আদালত ভার্চুয়ালি চলতে পারছে না। বিচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিচারপ্রার্থী জনগণ তাদের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলছেন, আইনে মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে বিচারের বিধান থাকলেও তা হচ্ছে না দীর্ঘদিন ধরে। এতে একদিকে বিচার যেমন বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে অর্থ কষ্টে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন কয়েক লাখ আইনজীবী। স্বাস্থ্যগত বিষয়ে যদি ঝুঁকিটা কম থাকে, এই পরিস্থিতিতে আমার মনে হয় আদালতগুলো খুলে দেওয়াটা সারা দেশেই আইনজীবীরা চাচ্ছেন। বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এটি দরকার। কোনো ব্যক্তি আইনের আশ্রয় লাভের যে সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি ইচ্ছা করলে কিন্তু একটা আদালতে হাজির হতে পারছেন না, একদিকে আগাম জামিন নিতে পারছেন না, আবার নিম্ন আদালতেও প্রয়োজনে সারেন্ডার করতে পারছেন না। করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের কথা চিন্তা করে সামাজিক দূরত্ব মেনে সকল আদালত খুলে দেওয়ার আহ্বান তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যুদ্ধবিরতির পর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গাজাবাসীরা ফিরতে শুরু করেছে, কিন্তু ইসরায়েলি বিমান হামলায় বেশিরভাগ ভবন ও স্থাপনা বিধ্বস্ত হয়ে যাওয়ায় এখন তা মানুষের বসবাসের অনুপযোগী। তবে এরই মধ্যে গাজাবাসীর জন্য বিভিন্ন সংস্থার পাঠানো ত্রাণ সহায়তার ট্রাক ঢুকতে শুরু করেছে শহরে। এছাড়া বিভিন্ন দেশ থেকে সহায়তার আশ্বাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য $45 লাখ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে দুই পক্ষের যুদ্ধবিরতির মাঝে থাকলেও উত্তেজনা একটুও কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, আবার সংঘর্ষ বেঁধে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন দেশে ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকদের মাঝেও। যুক্তরাষ্ট্রে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটে গেল 2 দিনে। এছাড়া ইউরোপ সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন সমর্থকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এবার নগদে সৌজন্যের বিজয় থেকে অর্জনে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো খুলনার ডুমুরিয়ার নিরাপদ সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় ভিলেজ মার্কেট থেকে যেসব সবজি সংগ্রহ করছে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠান, ন্যায্য মূল্যে সবজি বিক্রি হয় খুশি চাষিরাও। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
কাঁঠালের জন্য বেশ নামডাক আছে গাজীপুরের শ্রীপুর উপজেলার। উঁচু ভূমি ও আবহাওয়ার জন্য কাঁঠাল বেশ ভালো ফলে এখানে। তবে গেল বছরের মতো এবারও পরিস্থিতি অনুকূলে নয়। করোনার কারণে কিছুটা শিথিল লকডাউনের কারণে ফলের দাম পাচ্ছেন না বাগানীরা। কৃষি কর্মকর্তারা অবশ্য বলছেন আমের মতো কাঁঠালও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এবার খেলার খবর। ওয়ানডে সুপার লিগে পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যে আজ থেকে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে সিরিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও একাদশে আছেন লিটন, সাকিব, মুশফিক, মিথুন। এছাড়াও আছেন মাহমুদুল্লাহ, আফিফ ও মেহেদি মিরাজ। এদিকে অলরাউন্ডার সাইফুদ্দিন জায়গা পেয়েছেন একাদশে। দুই পেসার তাসকিন ও মুস্তাফিজ খেলবেন প্রথম ওয়ানডেতে। এর আগে শনিবার শেষ দিনের মতো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই আলাদাভাবে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে করোনার থাবা সফরকারীদের তাঁবুতে। প্রথম টেস্টের রিপোর্টে ইসরো উদানা ও শিরান ফার্নান্দোর সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট আসে বোলিং কোচ চামিন্দা ভাসের। সেই সঙ্গে করোনা পজিটিভ হয় বাংলাদেশ দলের 2 স্টাফ। তবে শনিবার রাতে দ্বিতীয় টেস্টের জন্য 2 দলের সকলের নমুনা নেওয়া হয়। রোববার সকালে দ্বিতীয় টেস্টের ফলাফল অনুযায়ী 5 জনের মধ্যে 4 জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। শুধু শিরান ফার্নান্দোর ফলাফল আসে পজিটিভ। এদিকে সিরিজের ভবিষ্যতে উভয় বোর্ড কর্তারা বৈঠক শেষে খেলা নির্ধারিত সময়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কিছুক্ষণ পরে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে। এই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, লঙ্কান 2 ক্রিকেটার ও বোলিং কোচের কোভিড পজিটিভ রিপোর্ট পাওয়ার পর সকাল থেকেই সিরিজের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। তো এখন কি অবস্থা? খেলা শুরুর পুরো প্রস্তুতি কেমন দেখছেন? তুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেই শঙ্কাটা আসলে তৈরি হয়েছিল যে গত রাতের যে করোনা পজিটিভের যেই ফলাফলটা আসে যে শ্রীলঙ্কার 3 জন এবং বাংলাদেশের 2 জন, এরপরে আসলে সকালবেলা যখন এই খবরটা যখন গণমাধ্যমে প্রকাশ হয় তার 1 ঘন্টা পরেই কিন্তু আবার এই 5 জনের মধ্যে 4 জনের কিন্তু ফলাফল নেগেটিভ আসে। শুধুমাত্র শিরান ফার্নান্দোরটা পজিটিভই থেকে যায়। এখানে আসলে মেডিকেল ডক্টররা আসলে যেটা বলছে যে হয়তো শিরান ফার্নান্দোর দেহে যেই ডেড সেলগুলো রয়েছে এর জন্য তার আবার পুনরায় পজিটিভ রেজাল্ট আসলে এসেছে। তো আসলে যেইগুলা এর আগে খেলার 2 ঘন্টা আগে যেসব নাটকীয়তা আসলে তৈরি হয়েছিল সেই সব কিছু আসলে কেটে গেছে। মিরপুর আকাশ যেরকম স্বচ্ছ তেমনি ম্যাচেও কোনো আর জটিলতা নেই। 2 দলই প্র্যাকটিস তার আগে ম্যাচের আগে যে অনুশীলন করার কথা, গা গরম করার কথা, সেটাও তারা করেছে। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে এবং বাংলাদেশ, আপনি ইতিমধ্যে দর্শকদের জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ টস দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সব কিছু আসলে শঙ্কা কেটে গেছে। শুধু একটি বিষয় আসলে আমরা জানি যে গত কয়েকদিন ধরেই পুরো। গালিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আলেশা মার্ট। 3 ম্যাচ ওয়ানডে সিরিজটি পাসওয়ার্ড বাই ওয়ালটন। ম্যাচগুলো সম্প্রচার করবে যথাক্রমে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও গাজী টিভি। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে আলেশা মার্টের ঘোষণা দেওয়া হয় শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জনাব মোহাম্মদ জালাল ইউনুস, সিইও জনাব নিজামুদ্দিন চৌধুরী। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।